শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে তাসকিন মোস্তাফিজকে, জানালেন সোহেল ইসলাম। মিডল অর্ডারের ফর্ম নিয়ে দুশ্চিন্তা। প্লেয়ার সিলেকশনে অনিয়মের জন্য প্রত্যাশিত সফলতা পায়নি বিকেএসপি, জানালেন মহাপরিচালক। 2028 অলিম্পিকের জন্য দুটি ডিসিপ্লিন নিয়ে পরিকল্পনা। ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানকে আটকে দিল মেক্সিকান ক্লাব মন্টেরি। রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিটন এবং কি মুশফিকুর রহিম শান্তর বিদায়ের পরে যে পার্টনারশিপটা করেছে, সেই পার্টনারশিপের উপর ভর করে বলা যায় যে বাংলাদেশ একটা বড় সংগ্রহের পথেই যাচ্ছে, এবং বড় সংগ্রহটা সেটা 500 কিংবা 550 রান হয়তো বা হতে পারে। যে 638 রানের একটি সর্বোচ্চ ইনিংস বাংলাদেশের রয়েছে দলীয় টেস্টে, সেই ইনিংসটাও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই ব্যাটসম্যান লিটন এবং কি মুশফিক দারুণ একটা পার্টনারশিপ গড়েছেন। এরই মধ্যে মুশফিক 141 রানে অপরাজিত আছেন, লিটন দাস 41 রান করেছেন, তিনি 50-র কাছাকাছি রয়েছেন। মুশফিকের যে একটা খারাপ সময় যাচ্ছিল সেটা কিন্তু এখানে বলা চলে যে গলের যে চেনা কন্ডিশন, যেখানে তিনি প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন একমাত্র বাংলাদেশি হিসেবে, সেই জায়গায় এসেই কিন্তু তিনি আরও একবার সেঞ্চুরি উদযাপন করেছেন এবং সেটাকে কনভার্ট 150 করার পথেই রয়েছেন। পাশাপাশি যদি দেখি যে তিনি এই আরও একটা ডাবল সেঞ্চুরিও হয়তো বা হতে পারে, যেটা শান্তকে নিয়েও প্রত্যাশা ছিল, কিন্তু সকালবেলায় কিন্তু সেটা তিনি পারেননি। একটা আক্ষেপ নিয়ে ফিরেছেন, 2 রানের আক্ষেপ। 150 রানের একটা দারুণ সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু 2 রানের জন্য সেই আক্ষেপটা নিয়েই তাকে ফিরতে হয়েছে। তবে উইকেটের যে কন্ডিশন আমরা দেখছি, যে উইকেট যেমনটা এখন আচরণ করছে, সকাল থেকে যতটা সময় গড়িয়েছে তত পর্যন্ত কিন্তু আসলে ব্যাটারদের পক্ষেই কথা বলেছে এখন পর্যন্ত। তবে তৃতীয় দিন থেকে কিন্তু উইকেটের চরিত্রটা বদলে যাবে, অনেকটা স্পিনিং ট্র্যাক হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ গলের প্রিভিয়াস চরিত্র কিন্তু তেমনটাই বলে। সেই জায়গা থেকে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের জন্য। একটু রানটাকে বাড়িয়ে নয়, একটু স্ট্রাইকের রেটটাকে বাড়িয়ে নিয়ে একটু রান তুলতে হবে, কারণ বড় একটা স্কোর যদি আজকের দিন পর্যন্ত তুলে দিতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু চাপে পড়বে। তৃতীয় দিন থেকে বল কিন্তু স্পিন করবে, বাংলাদেশের স্পিনারদের সুবিধা থাকবে বেশ। পাশাপাশি পেসাররা তো আছেনই, নাহিদ রানা আছেন, খালেদ আছে। সেই জায়গা থেকে যতটুকু আসলে এই আজকের দিনটাকে কাজে লাগিয়ে রান তুলতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য থাকবে। যদি ব্যাটিং লাইন আপের দিকে তাকাই, বাংলাদেশের এখন যে পার্টনারশিপ রয়েছে তারপরে স্বীকৃত ব্যাটসম্যানের কথা যদি বলি, শুধু জাকের আলী অনেক রয়েছেন, তাছাড়া যদি বলি তাইজুলও বেশ ভালোই ব্যাটিং করতে পারেন, নাইম হাসান রয়েছেন। তবে তাদের উপর পর্যন্ত না যাক সেটাই সবার বেশি প্রত্যাশা থাকবে। এখন আসলে মূলত চলছে লাঞ্চ বিরতি, তারপরে আবার নামবেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। সবচেয়ে বড় বিষয় যেটি আসলে, যে একটা বিরতির পরে এসে উইকেটে সেট হওয়ার যে বিষয়টি, যেমনটা আজকের দিনে হয়েছে, যে গতকালকে দারুণ ইনিংস খেললেন শান্ত, মুশফিক, এবং কি আজকের দিনটা যখন শুরু করতে গেলেন খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেননি, মাত্র 12 রান যুক্ত করে কিন্তু শান্ত আউট হয়েছেন। খুব সফট ডিসমিসাল বলতেই হয়, একটা স্লোয়ার ডেলিভারিতে তিনি ক্যাচটা তুলে দিয়েছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউস, যিনি বিদায়ী টেস্ট খেলছেন, দারুণ ক্যাচ নিয়েছেন অবশ্যই বলতে হয় সেই জায়গা থেকে। তবে এটা আসলে বলতে হয় যে আক্ষেপ শান্তর জন্য, কারণ দুর্দান্ত ছন্দে ক্রিকেট এই ইনিংসটা তিনি খেলেছেন, অনেকটা কন্ট্রোল একটা ইনিংস খেলেছেন, প্রতিপক্ষকে খুব বেশি এখানে সুযোগ দেননি। তাছাড়া সাম্প্রতিক সময়ে যে পারফরমেন্স, তার ক্যান্ডিতেও সেঞ্চুরি করার অভিজ্ঞতা রয়েছে, এখানেও আরেকটা সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশের পরবর্তী যে টেস্ট রয়েছে সেই টেস্টগুলোতেও আসলে বলা যায় যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। তবে বাংলাদেশের জন্য যেই চ্যালেঞ্জটা থাকবে এখন, এই দুই ব্যাটসম্যান যতটা লম্বা করতে পারেন এই ইনিংসটাকে, তার পরবর্তীতে আসলে দায়িত্বটা থাকবে বোলারদের উপর। তো আমার কাছে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ খবর। তারেক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে গল থেকে, জানাচ্ছিলেন টেস্ট ম্যাচের সবশেষ তথ্য। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে তাসকিন মোস্তাফিজকে।
এই দুজন খেললেই আবারও সুসময় ফিরবে টাইগারদের পেস ডিপার্টমেন্টে, এমনটাই মনে করেন কোচ সোহেল ইসলাম। সবশেষ পাকিস্তানের বিপক্ষে রিশাদের আশানুরূপ পারফরমেন্স করতে না পারার কারণ হিসেবে বোলিং অ্যাকশন জটিলতার কথা বলেছেন তিনি। ব্যাটিংয়ের টপ অর্ডারের সমস্যা কিছুটা কমলেও সোহেলের মতে দুশ্চিন্তা এখন মিডল অর্ডার নিয়ে। দ্য স্কিন আর ইনজুরি যেন একই সুতোয় গাঁথা। এই চোট কত কিছুই না কেড়ে নিয়েছে টাইগার পেসারের। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই 22 গজে ফেরার কথা থাকলেও ভাগ্য সহায় হয়নি তার। সাদা বলের সিরিজ নিয়েও ছিল শঙ্কা। আইপিএল থেকে চোট বয়ে এনেছেন মুস্তাফিজও। অনুশীলনে ফিরলেও ফিজের সমস্যা রয়ে গেছে কিছুটা। সবশেষ সিরিজে দুজনের না থাকার ক্ষতিটা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। অবশেষে লঙ্কানদের বিপক্ষে সাদা বলে দুজনের ফেরার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনও পর্যন্ত যে অবস্থায় এখনও 1 সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে। কিন্তু দুইজনের ব্যাপারে আমি আশাবাদী এর জন্য যে এরা এক্সপিরিয়েন্স প্লেয়ার, এদের জন্য যে ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে অনেকগুলো সেশন লাগবে রিদম আসার জন্য, এরকম কোনো কিছু না কেন এই দুইজনই বহুবার এর আগে ইনজুরিতে পড়ছে এবং খুব এদের এই অভিজ্ঞতা আছে যে কীভাবে আসলে দ্রুত নিজের মনে করেন যে আবার রিব্যাক করা যায়। বাংলাদেশের সাদা বলে অন্যতম ভরসার নাম রিশাদ হোসেন। তবে পিএসএল কাঁপানো রিশাদ কদিন বাদে পাকিস্তান সিরিজে সবাইকে করেছে হতাশ। সমস্যাটা কোথায় খুঁজে বের করেছেন তার কোচ। দীর্ঘদিন আপনি যখন টি-20 খেলবেন এবং তাহলে অ্যাকশানে কিছু পরিবর্তন এসে যায়, টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করতে হবে। তো এটা নিয়ে এই লাস্ট দুইটা সেশন কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে আরও 2-3টা সেশন করলে এবং তারপরে 2টা প্র্যাকটিস করলে এই জায়গাটা ও রিকভারি করতে পারবে। লম্বা সময় বাংলাদেশকে ভোগাচ্ছে টপ অর্ডার ডিপার্টমেন্ট। যদিও কিছুটা আশার আলো দেখাচ্ছে তামিম ইমন। সমস্যা মিডল অর্ডারেও ট্রু উইকেটের চ্যালেঞ্জ নিতে ব্যর্থ বোলাররাও। কারণটা জানালেন সোহেল ইসলাম। ওয়ানডে বলেন এবং টি-20তে বলেন, দুইটা জায়গায় মিডল ওভারগুলোতে রান রেট মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেটা করছি যে ওয়ানডেতে যারা মিডল ওভারে ব্যাটিং করবে তারা আসলে 5-এর উপরে রান রেট কীভাবে আমরা মেনটেন করতে পারি, এই জায়গাগুলো নিয়ে কাজ হচ্ছে। যদি ট্রু উইকেটে বলারদের ভালো করতে চান তাহলে ট্রু উইকেটে ম্যাচ খেলাতে হবে। বোলিং ফ্রেন্ডলি উইকেটের মধ্যে বল করব, আর ওইখানে যে ট্রু উইকেটের মধ্যে চিন্তা করব যে আপনি যখন ট্রু উইকেটের মধ্যে দীর্ঘদিন ম্যাচ খেলবেন, বলাররা তখন শিখে যাবে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। বেশ কদিন ধরে মিরপুরে অনুশীলন করছে ওয়ানডে ও টি-20 দলের ক্রিকেটাররা। মিরপুরে অনুশীলন শেষে 20 জুন যাবে চট্টগ্রামে। সেখানে এ দলের বিপক্ষে খেলবে 2টি ওয়ানডে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন 11 বাংলাদেশি ক্রিকেটার। মিরাজ, মাহেদী, তানজিম, তানজিদ, শামীম, হৃদয়, তাইজুল, হাসান, মোস্তাফিজ ছাড়াও আছে সৌম্য সরকারের নাম। তবে নাম দেননি লিটন কুমার দাস। আর গেলবার হোবার্ট হারিকেন্সে দল পাওয়া রিশাদ হোসেন আছেন রিটেনশনের তালিকায়। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ড্রাফট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টাইগারদের বেহাল দশা। গেল 15 ম্যাচে মোটে 4টা জয়। সব মিলে পরিসংখ্যান তো আরও নাজুক। টি-20-র ধুম ধারাক্কা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আর মোস্তাফিজ ছাড়া নিজেদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেনি কেউই। তাই তো ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খুব একটা ডাক পড়ে না এদেশের কারোই। চলতি বছরের ডিসেম্বর টু জানুয়ারিতে বসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ বিগ ব্যাশের 15তম আসর। গেল 14 আসরের লাল সবুজের দেশ থেকে টুর্নামেন্ট খেলেছেন কেবলই একজন, সাকিব আল হাসান। তাও 2 সিজন 2 ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। প্রথমে অ্যাডিলেড স্ট্রাইকার্স, পরে মেলবোর্ন রেনেগেডস। গেলবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সুযোগ মিলেছিল লেগি রিশাদ হোসেনের। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল তাসমানিয়ার ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স। তবে বিপিএল এর সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় রিশাদকে ছাড়েনি তার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। এনওসি মেলেনি বিসিবির পক্ষ থেকেও। 19 জুন অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের 2025-26 মৌসুমের প্লেয়ার্স ড্রাফট, যেখানে নাম দিয়েছেন 11 বাংলাদেশি ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, শেখ মাহিদী, তানজিম সাকিব, তানজিদ তামিম, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, তেজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমানের সঙ্গী সৌম্য সরকার। তবে এই তালিকায় নাম দেননি পিএসএল এর দল পাওয়া নাহিদ রানা আর লিটন কুমার দাস। তালিকায় আছে লেগি রিশাদের নামও। তবে তিনি আছেন রিটেনশনের ড্রাফটে, অর্থাৎ চাইলে তাকে দলে ধরে রাখতে পারবে হোবার্ট হ্যারিকেন্স।
বাংলাদেশের এই 11 ক্রিকেটারের সবাই নাম লিখিয়েছেন গোটা মৌসুমের জন্য। তবে দল পেলেও শেষ পর্যন্ত তারা এনওসি পাবেন কিনা তাও বড় প্রশ্ন, কারণ ওই একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল, যে কারণে বাংলাদেশি তারকাদের প্রতি আগ্রহ কম থাকে বিবিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর। এরপরেও মুস্তাফিজুর রহমানকে আলাদাভাবে চিহ্নিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। সব মিলিয়ে এবারের বিগ ব্যাশের ড্রাফটে নাম জমা দিয়েছেন 30 দেশের 600-র বেশি ক্রিকেটার, যেখানে আছে হংকং, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, রুয়ান্ডা, জাপান, গ্রিস কিংবা হাঙ্গেরির ক্রিকেটারদের নামও। মাহবুব রিমন, সময় সংবাদ। বিকেএসপির প্লেয়ার সিলেকশনের নিয়ম মানা হয়নি, তাই বিগত দিনে বিশ্বমানের খেলোয়াড় বের হয়নি, এমন মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। তবে এই বলয় থেকে বিকেএসপি বের হয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। 2028 অলিম্পিক গেমস সামনে রেখে দুটি ডিসিপ্লিন ঘিরে পরিকল্পনা করছে বিকেএসপি। অ্যাথলিটদের নিরবচ্ছিন্ন অনুশীলন ও অন্যান্য সুবিধার জন্য 26 লাখ টাকার বরাদ্দ চেয়েছে সরকারের কাছে। দেশের খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর বিকেএসপি, তবে দুঃখজনক হলেও সত্যি বেশ লম্বা সময় ধরে এই প্রতিষ্ঠান থেকে আসিফ, সাকিব কিংবা মামুনুল মানের খেলোয়াড় আসেনি ক্রীড়াঙ্গনে। কি সেই কারণ? কোনো রাখঢাক না করেই সরাসরি জানালেন বিকেএসপি মহাপরিচালক। বিকেএসপির প্লেয়ার সিলেকশনের সময় ডিসেম্বর মাসে যদি হয়, তখন যদি আমি আপনার রিকোয়েস্ট শুনে আরেকজনের অনুরোধ, কেউ আমার আত্মীয়, কেউ আমার বাড়ির পিছনের, তাদের নিয়ে যদি আমি 40% সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি, 6-7 বছর আমার কোচদেরকে আমি হ্যামারিং করেও ওই প্লেয়ারদেরকে আমি জাতীয় পর্যায়ে আনতে পারবো না। যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে ভাড়াটে খেলোয়াড়, জেলা উপজেলা পর্যায়ের খেলোয়াড় তৈরি করতে পারবো, বাট জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমি হয়েছে, অবশ্যই হয়েছে, বাট সর্বশেষ যেটা গত ডিসেম্বরে একটা প্লেয়ারও রিকোয়েস্টের কোনো ছিল না। সম্প্রতি দিন বদলের জোয়ার দেশের ফুটবলে, তবে সিঙ্গাপুরের বিপক্ষে হারে কিছুটা হলেও ধাক্কা লেগেছে সেখানে। এই হারের কারণ হিসেবে অনেকেই কাঠকড়ায় তুলছেন হাভিয়ের কাবরেরার কৌশল, যে বিষয়ে কোচের পারফরমেন্স বিশ্লেষণ করার পক্ষে অবস্থান বিকেএসপি মহাপরিচালকের। যে কোনটা গেমের পরে নিশ্চয়ই রিভিউ সেশন হয়, অ্যাসেসমেন্ট সেশন হয়, সেই জায়গায় সব এটি হচ্ছে নর্মাল প্রসেস। সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে তারপরে সামনের খেলাটা কীভাবে হবে। কোচের ব্যাপারটা এটা ফুটবল ফেডারেশনের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, যা যেভাবে আমি জানি না তাদের কীভাবে যেভাবে ওনারা চান, যে নিশ্চয়ই সেই পদ্ধতি ওনারা ওইভাবেই করবেন, বাট রেজাল্ট দরকার। প্রচণ্ড রকমভাবে ফুটবলের উন্মাদনা সৃষ্টি হয়েছে। আমি গ্যালারির এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানুষ এখন ভীষণভাবে হামজা সবাইকে দেখে, সমিত সোম দেখে যে ফুটবলের ভালো কিছু আবার চাচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে বিকেএসপির ভূমিকা অসামান্য। এই প্রক্রিয়া আরও কিভাবে ত্বরান্বিত করা যায়, এজন্য সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন মহাপরিচালক। তার বিশ্বাস, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এর সুফল পাবে বাংলাদেশ। ট্রেনিং কীভাবে হবে, বাজেট কীভাবে হবে, লজিস্টিক সিস্টেম কী হবে, এদের নিউট্রিশনের ব্যবস্থা কী হবে, খাবারের ব্যবস্থা কী হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এবং ওইখান থেকেই আপাতত নেক্সট 2028 অলিম্পিকটাই করা, বাট আমার এখানে কিন্তু অলরেডি পেপার তৈরি করে, আপনি যেটা বললেন রেজলিউশন আকারে পেপার তৈরি করে আমরা এরপর আস্তে আস্তে এটা মন্ত্রণালয়ে পাঠাবো, ফেডারেশনগুলিতে পাঠাবো। 2028 অলিম্পিক গেমস সামনে রেখে দুটি ডিসিপ্লিন ঘিরে পরিকল্পনা করছে বিকেএসপি। অ্যাথলিটদের নিরবচ্ছিন্ন অনুশীলন ও অন্যান্য সুবিধার জন্য 26 লাখ টাকার বরাদ্দ চেয়েছে সরকারের কাছে। হট ওয়াটারের ব্যবস্থা করা যায়, ক্লোরিন পানি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ক্লাব বিশ্বকাপের আরো খবর। সৌদি আরবের ক্লাব আল হিলাল দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়েই কোচ হিসেবে রিয়ালের নতুন অধ্যায় শুরু হচ্ছে শাবি আলোনসোর। অন্যদিকে কঠিন প্রতিপক্ষ হলেও দলের নতুন ফুটবলার ও কোচ ফিরিয়ে ভালোই প্রস্তুতি নিয়েছে আল হিলাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। নতুন এক রিয়াল মাদ্রিদের দেখা মিলবে ক্লাব বিশ্বকাপে, যা দেখার জন্য নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা ভক্তদের। ডিফেন্স লাইনে আলেকজান্ডার আর্নল্ডের সঙ্গে দিন হুইসেন আর ডাগআউটে শাবি আলোনসো। সব মিলিয়ে তাদের অভিষেকে হতে যাচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক।
তবে যুক্তরাষ্ট্রবাসীকে আক্ষেপে পড়তে হবে কিলিয়ান এমবাপের জন্য। শারীরিক অসুস্থতায় আল হিলালের বিপক্ষে তার খেলার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। এছাড়াও ইনজুরিতে আক্রান্ত এনরিক। তবে এসব নিয়ে না ভেবে ক্লাব বিশ্বকাপে শুভ সূচনার অপেক্ষায় লস ব্ল্যাঙ্কোস। আল হিলাল দুর্দান্ত একটা দল, বেশ কিছু নতুন ফুটবলার ওরা সাইন করেছে সম্প্রতি। এছাড়া লোকাল কালেকশনও ভালো। তার চেয়েও বড় বিষয় ওদের ডাগ আউটে সিমোনে ইনজাগির মতো কোচ আছেন। সুতরাং ম্যাচটা কঠিন হবে আমাদের জন্য। এমবাপ্পের বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, কারণ সে পুরোপুরি সুস্থ নয়। বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি রিয়াল, এটা মানলেও মনোবল হারাচ্ছে না আল হিলাল। বরং ক্লাব বিশ্বকাপে রিয়ালের জন্য ওরা নিয়েছে জোর প্রস্তুতি। দলে ফিরিয়েছে নতুন ফুটবলার, ইন্টার মিলানের ঘর খালি করে উড়িয়ে এনেছে সিমোনে ইনজাগিকে। সব মিলে সৌদি ক্লাবটিও আত্মবিশ্বাসে টইটম্বুর। ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবো, এটা নিয়ে একটা উত্তেজনা কাজ করছে। আমরা প্রস্তুতি নিয়েছি, তবে আরো কিছুদিন সময় পেলে ভালো হতো। তবে এটা আমি অজুহাত বানাতে চাই না। আমরা আমাদের নিজস্ব স্টাইলে খেলবো। আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছি, এটা মাথায় নিয়ে খেলতে হবে আমাদের। এর আগে একবার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল, সেটাও আবার ক্লাব বিশ্বকাপের ফাইনালেই। 2023-এর সে আসরে সৌদি ক্লাবকে 5-3 গোলে হারিয়ে ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছিল লস ব্ল্যাঙ্কোস। হারলেও প্রথম সৌদি ক্লাব হিসেবে ফাইনাল খেলা ছিল হিলালের অসাধারণ কৃতিত্ব। এসএম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। নিকো উইলিয়ামসের সঙ্গে বার্সার সমঝোতা 58 মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ইয়াংস্টারকে দলে নিতে প্রস্তুত কাতালানরা। একিতিকের জন্য 100 মিলিয়ন ইউরো চায় ফ্রাঙ্কফুর্ট। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে আগ্রহী ব্রাজিল। শুধু ফুটবলেই নয়, অন্যান্য ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবে লাতিন আমেরিকার দেশটি। বিএনপির সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্রাজিলিয়ানরা বাংলাদেশের সাথে আমরা কোঅপারেট করার জন্য ফুটবল বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান, ওনার বিশাল একটা ইন্টারেস্ট আছে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি ব্রাজিলের সাথে আমাদের একটা ফুটবল সহ অন্য স্পোর্টসের কোঅপারেশনের যথেষ্ট একটা বড় সুযোগ আছে। স্পেন জাতীয় দলের পর এবার ক্লাব ফুটবলেও দেখা যাবে ইয়ামাল নিকো জুটি। স্প্যানিশ গণমাধ্যমে খবর, নিকো উইলিয়ামসের সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেছে বার্সেলোনার। রিলিজ ক্লজ মেনে 58 মিলিয়ন ইউরো দিয়ে নিকোকে দলে নিচ্ছে কাতালোনিয়ানরা। এদিকে জাভি সিমন্সকে নিয়ে এখনও টানাপোড়েন চলছে লাইপজিগ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের। একই অবস্থা হুগো একিতিকে এবং ভিক্টর ওসিমেনেরও। আকাঙ্ক্ষিত অর্থ না পাওয়ায় কে কোন ক্লাবে যাবে তা নিয়ে চলছে আলোচনা। স্পানিওল থেকে তরুণ স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে কিনেছে বার্সেলোনা। 25 মিলিয়ন ইউরোতে ডিল ডান করেছে কাতালোনিয়ানরা। কিন্তু লা লিগার আর্থিক নিয়মের কারণে এখনো তাকে নিবন্ধন করাতে পারেনি তারা। কিন্তু এরই মধ্যে স্প্যানিশ গণমাধ্যমে খবর, আরও এক ফুটবলারকে দলে নিতে সব আলোচনা শেষ করে ফেলেছে বার্সা ম্যানেজমেন্ট। নিকো উইলিয়ামস এই লেফট উইঙ্গারকে কিনতে বেশ অনেকদিন ধরেই অ্যাথলেটিকো বিলবাওয়ের পেছনে লেগেছিল বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। কিছুদিন আর্সেনাল চেলসির চোখও ছিল তার উপর, কিন্তু শেষ পর্যন্ত বাভারিয়ান গানার ব্লুদের মন ভেঙে লামিনে ইয়ামালের বন্ধুকে দলে নেওয়া প্রায় নিশ্চিত করে ফেলল বার্সা। স্প্যানিশ গণমাধ্যমে খবর, গত 1 বছর ধরে যে আলোচনা চলছিল এবার তা পূর্ণতা পেল। নিকোর রিলিজ ক্লজের টাকা দেওয়ার সময় নিয়ে কিছুটা সমস্যা থাকলেও বার্সেলোনার স্পোর্টস ডিরেক্টর ডেকোর সঙ্গে বৈঠকে মিটে গেছে সে ঝামেলা। প্রাথমিকভাবে 6 বছরের জন্য চুক্তি করতে সম্মত হয়েছে দুই পক্ষ। 2031 পর্যন্ত নিকোকে চায় বার্সেলোনা। 58 মিলিয়ন ইউরোর 1 পয়সা কমেও তাই উইঙ্গারকে ছাড়তে নারাজ বিলবাও। শেষ পর্যন্ত এই টাকাতেই নতুন ক্লাবে যোগ দিচ্ছেন নিকো, যেখানে তার বেতন ধরা হচ্ছে 12 মিলিয়ন ইউরো। তবে যতই নতুন ফুটবলার দলে টানুক না কেন, খেলোয়াড় নিবন্ধন করাতে আর্থিক নিয়মের বেড়াজালে আটকে আছে বার্সেলোনা। বর্তমানে স্কোয়াডের অনেককেই বিক্রি কিংবা ধারে পাঠানো ছাড়া নতুন কাউকেই নিবন্ধন করাতে পারবে না বার্সা। এদিকে ডাচ মিডফিল্ডার জাভি সিমন্সকে নিয়ে বিপাকে পড়েছে আরবি লাইপজিগ। চুক্তি থাকলেও রেডবুল এরেনায় আর থাকতে চান না সিমন্স। তাকে দলে নিতে আগ্রহও আছে অনেক ক্লাবের, কিন্তু বাধা লাইপজিগের বেঁধে দেয়া মূল্য। 70 মিলিয়ন ইউরোর নিচে তারা বিক্রি করতে চান না এই তরুণকে। তাই তো এগিয়ে গিয়েও পিছিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সিমন্সের ক্ষেত্রে কিছুটা পিচটান দিলেও হুগো একিতিকেকে পেতে উঠে পড়ে লেগেছে রেড ডেভিল কর্তৃপক্ষ। চেলসিকে পেছনে ফেলে ইতোমধ্যে আলোচনার টেবিলেও বসেছে তারা, কিন্তু এখানেও বিপত্তি সেই অর্থ। ফ্র্যাঙ্কফুর্টের দাবি একিতিকেকে নিতে হলে গুনতে হবে অন্তত 100 মিলিয়ন ইউরো। এদিকে ভিক্টর ওসিমেনকে বিক্রি করতে রাজি নাপোলি, কিন্তু গ্যালাতাসারাইয়ের সামনে টাকার বস্তা নিয়ে বাঁধার প্রাচীর বানিয়ে রেখেছে আল হিলাল। সৌদি ক্লাবকে হারাতে পারলেই কেবল ওসিমেনের দেখা মিলবে তুর্কি ক্লাবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ক্রিস্টিয়ানো রোনালদোর স্বাক্ষর সম্বলিত জার্সি উপহার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে শান্তির বার্তা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। G7 সম্মেলনে অংশগ্রহণের জন্য কানাডায় গেলেন এই উপহার তুলে দেওয়া হয় ট্রাম্পের হাতে। মার্কিন প্রেসিডেন্টের হাতে বিশেষ উপহার তুলে দেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা অ্যান্তোনিও কস্তা। জার্সিটিতে নিজের অটোগ্রাফ সহ বিশেষ বার্তা দেন রোনালদো। সেখানে লেখা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের জন্য, শান্তির জন্য খেলছে। উপহার পেয়ে খুশি হয়েছেন ট্রাম্প নিজেও। ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে নিত্য নতুন বিতর্ক। টুর্নামেন্টের প্রচারণার জন্য $50 মিলিয়ন বেশি ব্যয় করেও মাঠে প্রত্যাশিত দর্শক টানতে পারছে না ফিফা। ৭১,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে অনুষ্ঠিত চেলসি LAFC'র ম্যাচ মাঠে বসে দেখেছেন মাত্র 22,000 দর্শক। 32 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত কতটা সফল হয় এ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ভাবা হচ্ছিল 32 দলের ক্লাব ওয়ার্ল্ড কাপ বদলে দেবে ক্লাব ফুটবলের দৃশ্যপট। $1 বিলিয়ন প্রাইজ মানি ঘোষণা করে হইচই ফেলে দেয় ফিফা। জিয়ান্নি ইনফান্তিনো সাবেক তারকা ফুটবলারদের ডেকে নিজের সঙ্গে বসিয়ে ম্যাচ দেখছেন। এত কিছুর পরও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সাড়া ফেলতে ব্যর্থ। ইউএফএ কনফারেন্স লিগ জয়ী চেলসি আটলান্টায় মুখোমুখি হয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব LAFC'র। ধারণা করা হচ্ছিল হোম টিম থাকায় দেখা যাবে ফুল হাউস গ্যালারি, কিন্তু হয়েছে ঠিক উল্টো। ৭১,০০০ দর্শক ধারণ ক্ষমতার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে চেলসির এই ম্যাচ দেখেছে 22,137 জন সমর্থক। যা নিয়ে ম্যাচ শেষে হতাশে লুকাননি ব্লুজ কোচ এনজো মারেস্কা। তার বক্তব্য যেন উস্কে দেয় সমালোচনা। ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরুর আগে শুধু এর প্রচারণার জন্য $50 মিলিয়ন বেশি অর্থ ব্যয় করেছে ফিফা। দর্শকদের মাঠমুখী করতে গেল মাসে মূল বাজেট কয়েক লাখ ডলার বৃদ্ধি করা হয়। গত সপ্তাহে এক বিবৃতিতে ফিফা বলেছে, প্রতিযোগিতার 12 ভেন্যু এবং 11 শহরে দুর্দান্ত উপস্থিতি এবং বৈচিত্র্যময় পরিবেশ প্রত্যাশা করছে তারা, কিন্তু তাদের প্রত্যাশার সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মস্তিষ্ক প্রসূত টুর্নামেন্টে এ ধরনের পরিস্থিতি এড়াতে অবশ্য ফিফা অনেক চেষ্টাই করেছে। তাদের মার্কেটিং টিম সোশ্যাল মিডিয়ায় প্রচুর অর্থ ব্যয় করে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের নিয়ে প্রচারণা করায় টুর্নামেন্টের। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরের হাইওয়ের বিজ্ঞাপন বোর্ডেও অর্থ ব্যয় করে ফিফা। এত কিছু করেও লাভ হয়নি কোনো। 2014 সালে মিশিগানে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের এক প্রীতি ম্যাচ মাঠে বসে দেখেছিল 1,10,000 দর্শক। তাহলে ক্লাব ওয়ার্ল্ড কাপে কেন এমন দর্শক খরা? মার্কিন স্পোর্টস ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণে বিভক্তি ছিল ফিফার অভ্যন্তরেই। টুর্নামেন্ট সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের ব্যক্তিরা চেয়েছিলেন MLS এর ভেন্যুগুলোতেই ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচ আয়োজন করতে। ছোট ভেন্যু হওয়ায় প্রতিটা ম্যাচই হতো ফুল হাউস, কিন্তু ইনফান্তিনো এবং ইউরোপিয়ান প্রতিনিধিরা NFL এ ব্যবহৃত অপেক্ষাকৃত বড় ভেন্যুগুলোতে ম্যাচ আয়োজন করার পক্ষে মত দেন। এছাড়া অনেক ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে ভর দুপুরে। এটাও বড় কারণ মাঠে প্রত্যাশিত দর্শক উপস্থিত না হওয়ার পেছনে। যুক্তরাষ্ট্রের কর্তা ব্যক্তিরাই যে ঠিক ছিলেন ফিফা তার একটা উদাহরণও পেয়েছে টুর্নামেন্টের প্রথম দিনই। সিনসিনাটির 26,000 দর্শক ধারণ ক্ষমতার TQL স্টেডিয়ামে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও অকল্যান্ড সিটি। যে ম্যাচটা মাঠে বসে দেখেন প্রায় 22,000 দর্শক। এ থেকেই স্পষ্ট হয় কেন ছোট মাঠে টুর্নামেন্ট আয়োজনের পক্ষে মত দিয়েছিলেন স্থানীয়রা। অবশ্য গ্রুপ পর্ব শেষে ঝরে যাবে অখ্যাত ক্লাবগুলো। নকআউটে ইউরোপিয়ান জায়ান্টদের ম্যাচ দেখতে ঠিকই মাঠমুখী হবেন দর্শকরা, এমন প্রত্যাশা করাই যায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় উদযাপন যেন থামছেই না সাউথ আফ্রিকার। 27 বছর ICC ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে আনন্দে আত্মহারা প্রোটিয়ারা। লাকি গ্রাউন্ডে লর্ডসে ফিরে আবারও সেলিব্রেট করেছে বাফুমার দল। সোয়াগ, অ্যাটিটিউড, ডন বাভুমাকে এখন সবই মানায়।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচটা যেন আরও উজ্জ্বল প্রোটিয়াদের হাতে। এই উৎসব থামার নয়, ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটেছে, আইসিসি ইভেন্টের শিরোপা উঠেছে হাতে। প্রোটিয়াদের কাছে সময়টা পরম আরাধ্যের। তাই তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হওয়ার 2 দিন পর আবারও লর্ডসে ফেরে সাউথ আফ্রিকা দল। লাকি গ্রাউন্ডে সেলিব্রেট করে আরও এক দফা। টেস্টের রাজদণ্ড হাতে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলেন শিরোপাজয়ী দলের প্রত্যেক সদস্য, ক্রিকেটার, কোচ, টিম স্টাফরাও। ম্যাচ শেষ হওয়ার পর সবখানে ফেস্টিভ মোডে প্রোটিয়া বাহিনী। আফ্রিকানদের রূপকথার মঞ্চ লর্ডস ছেড়ে যেতে ইচ্ছে করছে না একদমই। খুব ভালো সময় কাটছে, এমন উদযাপনের সুযোগ আগে হয়নি। সবাই উচ্ছ্বসিত। সেলিব্রেশনের জন্য হোম অফ ক্রিকেটের চেয়ে ভালো জায়গার কি হতে পারে। সবাই এ জয় উপভোগ করছে। ক্যালভেরিন, ডেন প্যাটারসন, ডেভিড বেডিংহ্যাম আর অ্যাশওয়েল প্রিন্স হচ্ছেন সেলিব্রেশনের লিডার। তাদের থামানো যাচ্ছে না। বিগ ফাইনালের আগে কজনই বা সাউথ আফ্রিকার পক্ষে বাজি ধরেছিলেন। ১৩৮ রানে অল আউট হয়ে প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৭৪ রানে পিছিয়ে থাকায় ঘুরে ফিরে আসছিল চোকার্স শব্দটা। কিন্তু ২৮২ রানের টার্গেটে এইডেন মার্ক্রাম আর টেম্বা বাভুমারা ব্যাট হাতে দেখিয়েছেন দৃঢ়তা। তবে শুরু থেকেই প্রোটিয়াদের লড়াইয়ের রসদ জুগিয়েছেন ম্যাচের আনসাং হিরো পেসার কাগিসো রাবাদা। ২ ইনিংসে নিয়েছেন ৯ উইকেট। মনের ভেতর দুইটা বিষয় চলছিল, মাঝে মাঝে নার্ভাস লাগছিল, আবার নিজেকে নিজেই সাহস জোগাচ্ছিলাম। সেজন্যই এমন পারফরমেন্স সম্ভব হয়েছে। এই দলটার জন্য রক্তের শেষ বিন্দু দিয়ে লড়তে রাজি আছি। বাংলাদেশ শ্রীলঙ্কা গল টেস্ট দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। আগের সাইকেল ভুলে ফ্রেশ স্টার্টের অপেক্ষায় অনেক দল। তবে সাউথ আফ্রিকা আপাতত ফান মুডে। নিউ সাইকেল নিয়ে এখনো কোনো ভাবনা নেই বাভুমা বাহিনীর, তা বলে দেয়া যায় চোখ বন্ধ করে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে তাসকিন মোস্তাফিজকে, জানালেন সোহেল ইসলাম। মিডল অর্ডারের ফর্ম নিয়ে দুশ্চিন্তা। ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানকে আটকে দিল মেক্সিকান ক্লাব মন্টারে। রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।